সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন অথবা শুনছেন, সবাইকে একটা প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গ্রিন বাংলা চ্যানেলের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান কবিতার আড্ডা। আপনাদের সাথে রয়েছে আমি কিষান হালদার। আজকে আমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য যুক্ত হয়েছেন চট্টগ্রাম থেকে অরুণ শীল। উনি বিশিষ্ট কবি, লেখক ও শিশু সাহিত্যিক। দাদাকে স্বাগত জানাচ্ছি আমাদের গ্রিন বাংলা চ্যানেলের ভার্চুয়াল স্টুডিওতে। দাদা, শুভেচ্ছা নেবেন। কেমন আছেন আপনি? দাদা ভালো আছি, আপনাদের অনেক শুভেচ্ছা। আপনাদের যুক্ত হতে পেরে নিজেকে খুব ধন্য মনে হচ্ছে। অনেক ধন্যবাদ। আমাদের সাথে আরো হয়েছে ঢাকা থেকে তরুণ কবি নিতাই চন্দ্র দাস। উনি কবি এবং লেখক। তো আমরা নিতাই দাকে স্বাগত জানাচ্ছি আমাদের গ্রিন বাংলা চ্যানেল ভার্চুয়াল স্টুডিওতে। নিতাই দা, শুভেচ্ছা নেবেন। কেমন আছেন আপনি? শুভেচ্ছা দাদা, ভালো আছি। আপনাদের গ্রিন বাংলা চ্যানেলের সাথে সম্পৃক্ত হয়ে নিজেকে সমৃদ্ধ অনুভব করছি, এর জন্য অসংখ্য ধন্যবাদ। আহ, অনেক ধন্যবাদ। একটু বলে রাখি যে দর্শকবৃন্দ, আমাদের এই অনুষ্ঠানটি মূলত সপ্তাহে শুক্রবার হয়ে থাকে। তো এই অনুষ্ঠান সম্পর্কে আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাতে পারবেন এবং আপনারা যদি ইচ্ছা করেন আপনারাও আমাদের এই অনুষ্ঠানের লাইভে আসতে পারবেন। আমাদের অনুষ্ঠান কেমন হচ্ছে এই মতামত জানানোর জন্য আমাদের স্ক্রল একটি ঠিকানা দেওয়া আছে, ইমেল ঠিকানা। আর ঠিকানাটা আমি বলে দিচ্ছি, gbchannel24@gmail.com। আর আপনারা অনুষ্ঠানটি অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আপনাদের অনেক ধন্যবাদ। আমরা মূল অনুষ্ঠানে যাচ্ছি। প্রথমে অরুণদা, অরুণদার কাছে প্রথম প্রশ্ন হলো যে আপনার বাড়ি যেহেতু চট্টগ্রাম, তো কিভাবে লেখালেখিটা শুরু হলো? আমরা তো, আমার বাড়ি এমন জায়গায় যেখানে সাগর নদী পাহাড়, সাগর নদী পাহাড়, যেখানে প্রকৃতির সৌন্দর্য সবগুলো আছে। পৃথিবীর এমন কোন স্থান নেই যেখানে পাহাড় আছে, নদী আছে, সাগর আছে। এরকম সে চট্টগ্রামে আছে, যেটাকে আমরা প্রাচ্য রানী বলা হয়। তো এই প্রকৃতি আমাকে কবি করেছে। আমার শৈশব থেকে আমার যে প্রকৃতি, আমার যে জনগণ এবং আমার যে পরিবেশ আমাকে প্রকৃতি করে তুলেছে। তবে এটার পিছনে যেটা সবচেয়ে বড় ভূমিকা ছিল আমার মা। আমার মা যে সুর করে রামায়ণ পড়তেন, এখনো উনি পড়েন, মহাভারত পড়তেন, সেটা আমাকে কবিতা লেখার দিক সহায়তা করেছে। আচ্ছা দাদা, প্রথম যে কবিতাটা লিখেছিলেন এটা কি আছে আপনার সংগ্রহে? আমাদের একটু শোনানো না, যাবে? এটা আমার কাছে নেই। আমি প্রথম যে কবিতা লিখেছিলাম সেটা আমি যখন ক্লাস 8-এ পড়ি, তখন একটা ম্যাগাজিনে, স্কুল ম্যাগাজিনে ছিল সেটা। এরপরে আমি পত্রিকায় লেখা পড়ানো শুরু করি। আমাদের এখানে আজাদী পত্রিকা, এটা বিখ্যাত একটা পত্রিকা। এই এখানেই আমার প্রথম লেখা ছাপা হয় 1977 সনে। আহ, এই লেখাটাও আমার কাছে সংগ্রহে আছে ঠিক, কিন্তু আমার হাতের কাছে নেই। আচ্ছা, তো একটা কবিতা শোনান, যে কোনো একটি কবিতা দিয়ে আজকের অনুষ্ঠানটা আপনি শুরু করুন। হ্যাঁ, আমরা তাহলে আমরা একটি, এখন যে কবিতাটা আমি শুনতে চাচ্ছিলাম, একটা, আমি সুসাহিত্যিক হলেও মূলত ভাবে এখন যে পরিবেশ চলছে, যে সাম্প্রদায়িক একটা মানুষের চেতনা চলছে, আমি এখানে একটা কবিতা শোনাতে চাই। না হচ্ছে, এক ফোঁটা পবিত্র আগুন। আমাকে কেউ কি এক ফোঁটা পবিত্র আগুন দেবেন? এখানে ওখানে যেখানে অন্ধকার আর জঞ্জালে জমে আছে, সব দূর করে দেব। অপবিত্রতা, অন্ধকার আর সাম্প্রদায়িকতা সব দূর করে দেব। প্রয়োজন শুধু এক ফোঁটা পবিত্র আগুন। আমাদের গ্রামে চেরাগি পাহাড়ে বদর আউলিয়া শুধু এক চাটি আগুন জ্বেলেছিলেন। সে চাটির আলোয় আলোকিত হলো চাটিগা থেকে সারা বাংলাদেশ। অন্ধকারের অপদেবতারা ভয়ে দিকে বিদিকে পালিয়ে গেল। সে পবিত্র চেরাগ কি নিভে গেছে? চেরাগি পাহাড়ের সেই পবিত্র আগুন কখন নিভে গেল? না হলে এত অন্ধকার কি করে ধেয়ে আসে? এত উগ্রতা, এত অশালীনতা, এত অপবিত্রতা, এত হিংসতা কি করে জেগে ওঠে আমার এই সুন্দর চট্টগ্রামে? আপনার কাছে কি এক ফোঁটা পবিত্র আগুন আছে? আপনার হৃদয়ে, মননে, মগজে, ঘরে, আশেপাশে, বা আপনার প্রতিবেশীর কাছে খুঁজে দেখুন, এক ফোঁটা পবিত্র আগুন আছে? দেবেন আপনার হৃদয়ের ভেতর থেকে এক ফোঁটা পবিত্র আগুন। স্বর্গ থেকে গ্রিক দেবতা প্রমিথিউস যে আগুন চুরি করে মানুষের জন্য পৃথিবীতে এনেছিল, সেই আগুন কোথায়?
কারা নিভিয়ে দিতে চায় সেই পবিত্র আগুন যা আমরা জ্বেলেছিলাম 1952, 69, 71-এ। আপনার বীরতার সুযোগে হিংস্র সাপেরা জনপথে ঘুরে মানুষের বেশে তাদের কাছে বন্ডের লাবাসার উদ্যতা সৃষ্ণ ছাড়া আর কিছুই নেই। তাদের তাড়াতে হলে, তাদের নিভিতে হলে, সমস্ত অন্ধকার দূর করতে হলে চাই চেতনার এক ফোঁটা পবিত্র আগুন। ধন্যবাদ দাদা। আমি এটা অনেক বর্তমান যে ধন্যবাদ। খুব হ্যাঁ, আমরা বুঝতে পেরেছি যে সমসাময়িক যে একটা অস্বস্তিকর পরিবেশ চলছে সেটার বিরুদ্ধে আপনার একটি কবিতা এবং খুব চমৎকার একটি উপমা দিয়েছেন, আগুনের সাথে তুলনা করেছেন। অনেক ধন্যবাদ আপনার এই কবিতার জন্য। আমি এবার নিতাইদার কাছে যাব। নিতাইদা, আপনার বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জ। আমরা জানি যে এটা সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশের একটি অত্যন্ত সুন্দর চমৎকার একটি এলাকা, বিশেষ করে পদ্মা নদীর কোল ঘেঁষে একটি এলাকা, পদ্মা বিধৌত উর্বর এলাকা। তো আপনি এই জায়গার সন্তান, আপনার স্বভাবগতভাবেই আপনার ভিতরে ওই প্রকৃতি অনেক প্রভাব ফেলেছে আমার মনে হয় যেটা। তো লেখালেখিটা শুরু কিভাবে আপনি একটু বলুন। দাদা, আপনি ঠিকই বলেছেন যে পদ্মা নদীর তীর ঘেঁষে মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলায় অবস্থিত, মানে আমাদের যে পদ্মা নদী, সেই পদ্মা নদীর ঠিক তীর ঘেঁষে আমার বাড়ি অবস্থিত। মুন্সিগঞ্জের সবুজ শ্যামল সুজলা সুফলা, মানে অপরূপ, মানে প্রকৃতির একটা লীলাভূমি, যা আমাকে সাহিত্য চর্চায়, কবিতার লেখালেখিতে, বিভিন্ন ধরনের লেখা উপস্থাপনায় আমাকে অনুপ্রাণিত করেছে। এটা অস্বীকার করার কিছু নেই। সেই ক্ষেত্রে আমি সেই মুন্সিগঞ্জ বিক্রমপুরের সন্তান হিসেবে নিজেকে গর্বিত বোধ করছি। আর সেই পদ্মা নদীর যে একটা মানে ঢেউয়ের খেলা, প্রকৃতির যে একটা খেলা, অপূরূপ সৌন্দর্য, এগুলি আমাকে অনেকটা আকৃষ্ট করেছে এই লেখালেখিতে এবং কবিতার লেখালেখিতে। স্পেশালি এই 2019 সালে যে সারা বিশ্বব্যাপী যে প্যান্ডামিক কোভিড-19 যে এফেক্টেড, এই কোভিড-19 ও আমাকে কবিতা লেখায় অনেকটা উৎসাহিত করেছে মূলত। এবং আমার প্রথম কবিতাই আমি এই কোভিড-19-এর উপরে আমি একটা কবিতা লেখা দিয়ে শুরু করেছি। হ্যাঁ, আমি দেখা যাচ্ছে 1997 সাল থেকেই লেখালেখি, কবিতা চর্চা এগুলির উপরে আছি। তো বিশেষ করে এই কোভিড-19-এর পরে আমার আর একটু বেশি প্রভাব ফেলছে, যার জন্য কবিতা লেখায় দেখা যাচ্ছে আমি ধারাবাহিকতা চালিয়ে যাচ্ছি। আচ্ছা, আপনি ওই কবিতাটি শোনান আমাদের, প্রথম যে কোভিড-19-এর উপর যে কবিতাটি। আমি 2019 সালের চীনের উহান শহরে যে মহামারী শুরু হয়েছিল এবং ধীরে ধীরে সমগ্র বিশ্বে যেটা ভয়াবহ রূপ নিয়েছে, তার আলোকে আমি একটা কবিতা লিখেছিলাম। সেই কবিতাটার নাম হচ্ছে মানুষ গ্রাসী করুণা। আমি এটা এখন পাঠ করে শোনাবো। মানুষ গ্রাসী করুণা, হে করুণা, তুমি কি সত্যি মনুষ্য সৃষ্ট ভাইরাস? কেন দিনে দিনে করেছ হাজার হাজার মানুষ মাইনাস? তুমি চীনের উহান হতে বেরিয়ে কেন পড়েছ সমগ্র বিশ্বে ছড়িয়ে? তোমার ভয়ঙ্কর সুবল হয়েছে গোটা বিশ্ব পাগল। প্রতিদিন মৃত্যু আর সংক্রমণ হচ্ছে কাউন্ট। তোমার তাণ্ডবার ত্রাসে সারা বিশ্ব লকডাউন। তুমি তো আকারে ক্ষুদ্র, প্রকোপে বিশ্ব স্তব্ধ। হাজার হাজার মিল কলকারখানা শুধুই হচ্ছে বন্ধ। বাড়ছে বেকার, চারদিকে শুধুই হাহাকার। সকলে আজ ভীত সন্ত্রস্ত। বিশ্ব অর্থনীতি বড়ই বিপর্যস্ত। হে করুণা, সংবরণ করো তোমার রুদ্র মূর্তি। সারা বিশ্বের আজ একই আকুতি। ধ্বংস করেছ
অনেক হয়েছে বেশ, মানুষের প্রতিষেধকেই তুমি অচিরই হবে শেষ। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আপনার এই শেষ কথাটি খুবই গুরুত্বপূর্ণ। আমরাও তাই চাই যে ওই প্রতিষেধকেই যেন এটা শেষ হয়, এটা যেন আর মানুষের প্রাণ কেড়ে না নিতে পারে। আসলে কবিতা কিন্তু সমাজ বদলের কথা বলে। কবিতা হচ্ছে বিশাল প্রতিবাদী কণ্ঠস্বর। এটা একমাত্র কবিতা দিয়ে সম্ভব। আমরা দেখেছি যে মুক্তিযুদ্ধের সময় আমরা সেই আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতাগুলো, সেই গানগুলো, এগুলো সত্যি আমাদের অনুপ্রাণিত করে এবং প্রচন্ডভাবে আন্দোলিত করে। এবং সব থেকে সহজ সুন্দর কথা দিয়ে অনেক তীব্র প্রতিবাদ করা যায় কবিতা দিয়ে। তো আমি অরুণদার কাছে আসছি। অরুণদা, আপনি বলবেন যে আপনার কবিতার মূল বিষয়বস্তুটা কি? যে অনেকে প্রেম, বিরহ, দেশপ্রেম হ্যাঁ, এইসব নিয়ে লেখে। আপনার এটা হচ্ছে বিষয়বস্তু? আমরা পুরোপুরি এক রাষ্ট্রীয় পরিবারে বড় হয়েছি। আমার শৈশব থেকে এসেছে আমার প্রতিবাদী। আমি মূলত ছড়াকার ছিলাম। আমি বীরযোদ্ধার ছড়া, আমজনতার ছড়া, প্রতিবাদী ছড়া লিখতাম এবং শিশু সাহিত্যকে আমি গুরুত্বভাবে নিয়েছি। তবে আমার গদ্য কবিতাও অনেক কবিতা আছে যেগুলো আমি আপনাকে কিছুক্ষণ আগে পাঠ করে শুনিয়েছি। আমি সমাজ পরিবর্তনের যে কথাটা বলেছেন, আমি সমাজ পরিবর্তনের কথা চাই। কবির কাজ কি? কবির হচ্ছে মানুষকে স্বপ্ন দেখানো, মানুষকে স্বপ্ন দেখাবে। মানুষ কবিতা শুনে অনুপ্রাণিত হবে, তার জীবন গঠন করবে, সমাজ পরিবর্তন করবে। এমন কবিতা যে রাজার সিংহাসন টলাইয়ে দিতে পারে, এমন প্রতিবাদ হবে যা মানুষকে জাগ্রত করতে পারে। আজকে যে সমাজ চেতনা, আমার কবিতা যে আপনি বলেন, আমি ছড়া দিয়ে বলতে পারি আপনাকে। এই যে এনজিও বিষয়ক ছড়া দিয়ে আমি আপনাকে বলেছিলাম, ক্ষুদ্র মানুষ ক্ষুদ্র ঋণ, ঋণ নিয়েছেন কিস্তি দিন, কিস্তি বাকি দিচ্ছি কুলে, ঘরের বেড়া চালের টিন, আমরা হলাম এনজিও, কুলে নেব গেঞ্জিও। এই যে এই যে ছড়া, এরকম করে আমার আরো অনেক ছোট ছোট অনেক ছড়া আছে যেগুলো দিয়ে আমি মানুষকে বুঝিয়েছি যা আমার প্রয়োজন নেই। যেমন এই আমি আপনাকে একটা লেখা শোনাতে পারি, যেটা আমাদের এই জীবনের যে মাইক্রো ক্রেডিট সেটা কি করছে। এটা আমি লিখেছিলাম, দেখেন, দুষ্ট ঋণের জাল আসতে পৃষ্ঠে, দিন কেটে যায় কত কষ্টে সৃষ্টে, পুরো চাই না তবু এনজিও ঋণ, দারিদ্র জাদুঘরে যাবে কোন দিন। ভারে নেই চাল, ছেলে কালকে যে খাবে, ঋণের কিস্তি নিয়ে দিন রাত ভাবে, রোগের পথ্য নেই টাকার অভাবে, দারিদ্র কোন দিন জাদুঘরে যাবে। দিনে দিনে বাড়ে ঋণ সুদেও আসলে, শরীর পিষ্ট হয় ঋণ যাতা কলে, দীর্ঘ শ্বাস ফুটে দুঃখী অন্তরে, দারিদ্র কোন দিন যাবে জাদুঘরে। আমাদের যে নোবেল প্রাইজ প্রাপ্ত ইউনূস বলেছিলেন, দারিদ্র কোন জাদুঘরে পাঠাবেন, কোন দিন যাবে, আমরা মরার পরে। কেমন দেখেন, আরো গরিব ছিলাম, দুঃখী ছিলাম, তবুই ছিল ঘর। এনজিওরা বলল, ও ভাই হবেন স্বনির্ভর, স্বনির্ভরের আশায় নিরাম সর্বনাশা ঋণ। সপ্তাহ না যেতে বলে এবার কিস্তি দিন, গড় হারালাম দৌড় হারালাম, কিস্তির উপায় কি, আর কটা দিন সবর করুন, আগুন বুনেছি। তো আমরা তো এখন আগুন বুনে আছি বুকের মধ্যে, আমরা আগুন বনে এই সমাজ পরিবর্তন করতে চাই। আমার যে নিতাই দাদা আছেন, উনি যে আজকে একটা প্রত্যাশা করেছেন, হ্যাঁ এটা তো নবীনের প্রত্যাশা করবে, নবীনের প্রত্যাশা অনেক বড়। কিন্তু আমরা যেটা করি, আমি এক্ষুনি চাই, আমি বেঁচে থাকতে চাই। কোভিডের যে ভ্যাকসিন, তার আগার আসে আমি আমার আমার চরিত্র দিয়ে, আমার চেতনা দিয়ে, আমার অভ্যাস দিয়ে আমি সেটাকে প্রতিহত করতে চাই। আমার কাছে প্রতিহত করাটাই বড়, ভ্যাকসিনটা এখনো দূরে। ধন্যবাদ কিষান দা, বলেন। অনেক ধন্যবাদ। এবার নিতাইদের কাছে আসবো। নিতাইদের কাছে জানতে চাইবো যে অনেকে প্রেমে পড়ে কবিতা লেখে, অনেকে প্রেমে পড়ার জন্য কবিতা লেখে, আবার অনেকে প্রেমে পড়ে কষ্ট পেয়েও কবিতা লেখে। তো আপনার ক্ষেত্রে কোনটা হয়েছে একটু বলুন। হ্যাঁ, আমি বিশেষ করে এই প্রেম বিরহর যে কবিতা, এটাও আমি লিখি। অলরেডি আমি কয়েকটি কবিতায় লিখেছি। তো বিশেষ করে যেটা বলে, অনেকে পড়ে লেখে, অনেকে না পড়ে লেখে। অর্থাৎ এখানে প্রেমে সবাই পড়ে আমি মনে করি। কেউ প্রকৃতির প্রেমে পড়ে, কেউ দেশের প্রেমে পড়ে, হ্যাঁ, কেউ মায়ের প্রেমে পড়ে। অর্থাৎ প্রত্যেকে না প্রত্যেকে, সবাই এই প্রেম ভালোবাসা নিয়েই তো মানব জীবন।
সবাই প্রেমিকা আমি প্রেমে মনে পড়ে করি না? প্রেমে পড়ে। তো সেই আলোকে বিশেষ করে আমি এই যে দেশের যে প্রেম, মানব মানব জীবনের মানুষের যে ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ, মানবের প্রতি মানবের যে প্রেম, শুধু সেটা না, আমি সমগ্র স্রষ্টার সৃষ্টির যে প্রেম, অর্থাৎ এগুলির উপরে একটু অ্যাট্রাকটিভ ওয়েতে আমি এই প্রেমের কবিতা লেখা শুরু করছি। তো আমি অলরেডি কয়েকটি প্রেমের কবিতাও লিখেছি, বিশেষ করে এই দৃষ্টিভঙ্গি থেকে। দাদা একটি কবিতা শোনান। মানে আমি প্রেমের কবিতা দিয়ে শুরু করব? হ্যাঁ করুন, প্রেমের কবিতা দিলেই তো ভালো হয়। আগে প্রেম, তারপর বিরহ। আচ্ছা, আমি হ্যাঁ, প্রাণে মনে হয়। বিরহের উপরে একটা কবিতা লিখেছি। কবিতাটা আমি পাঠ করে শোনাচ্ছি। আমার কবিতার নাম বিরহের সিন্ধু তীরে। শোনান। আর হবে কি দেখা, বসে ভাবি একা, বিরহের সিন্ধু তীরে। কি জানে কিসের লাগি, চলিয়া গিয়াছ ধীরে, বিদগ্ধ চিত্তে আপন হৃদয় নীরে, আজও খুঁজি বারে বারে। কত ভয়, কত সংশয়, কত কথা, সতত হৃদয়ের ব্যথা, লিখিব আজই, ভরিব বিরহীর খাতা, বিরহ বিধুর স্মৃতিকথা। ছাড়িয়া গিয়াছ চলে, অন্ধকারের মিথ্যা প্রলোভনে, আসল ফেলিয়া নকল ধরিয়া, হতাশাচ্ছন্ন কি মনে মনে। সুখ সে তো মরীচিকা, খুঁজিয়া ফিরিলে পাবে আপন হৃদয়ের কোণে। রণে বনে জলে কাঁদিয়া খুঁজিয়া ফিরি, কি জানি কিসের টানে পাড়ি দিয়েছি দুর্গম গিরি। দুজনার মাঝে অমানিসা অন্ধকারের ঘিরি, চারদিকে নীরব স্তব্ধ সুগভীর রজনী। আর হবে কি দেখা, প্রাণের সজনী, জগৎ সংসারের হাসি খেলা ফুরিয়ে যাবে যে বেলা, কে আপন কে হবে যে পর, সকলে চলিয়া যাবে, পড়ে রবে হায় ধরণী শূন্য খেলাঘর। ধন্যবাদ। অনেক ধন্যবাদ নিতাই দাকে। বিরহের কবিতা। তবে আমার যেন মনে হয় যে ওই যে একটু আগে অরুণদা বলছিলেন যে প্রেম কি শুধু প্রকৃতি, বাবা মা, কোনো মেয়ের প্রেমে কি পড়েননি? পড়বে না? নিতাই এখন হয়তো কথাটি লুকাচ্ছে, কারণ বৌদি আছে তো, বৌদি হয়তো এই বিষয়টি নিয়ে আবার ঝামেলা করবে, এই জন্য না না বলছে না আসলে দাদা, ব্যাপারটি। বলুন। হ্যাঁ, আসলে ব্যাপার হচ্ছে, মানে মানব জীবন, মানে হিউম্যান লাইফ, এটার যে সাইকেল, এটা হচ্ছে স্বভাবত, এটা হচ্ছে প্রকৃতির একটা সৃষ্ট দান, যেটা প্রেম, ভালোবাসা, মেয়ের প্রতি ভালোবাসা, প্রকৃতির প্রতি ভালোবাসা, মায়ের প্রতি ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা, এটা দেখা যাচ্ছে হৃদয় থেকে। এটা প্রত্যেকের, মানে কারো সুপ্ত অবস্থা থাকে, আচ্ছা, কারোটা বেশি পরিমাণে বিকশিত হয়। সেখানে লুকোচুরির কিছু নাই। এই ঠিক হচ্ছে আছে। ব্যাপার। আচ্ছা, না এটা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আমার যেটা মনে হয়েছে যে আমাদের বাংলাদেশে যদি ২০ কোটি লোক থাকে বর্তমানে, আনুমানিক, আর সারা পৃথিবীতে যদি মনে করেন ৭০০ বা ৭৫০ কোটি লোক থাকে, সবাই তো প্রেমে পড়েছে, কিন্তু সবাই তো কবি না। আজকে অরুণ দা বোধহয় আমার সাথে একমত হবেন যে কেউ কেউ কবি, হ্যাঁ, অবশ্যই। সবাই কবি না। প্রেমে সবাই কবিতা কবি, পড়েছে, Right. কবি হতে পারে না। প্রেমে ব্যর্থ হয়েছে অনেকে, কিন্তু সবাই তো এই বিষয়টি নিয়ে কবিতা বা ছন্দ সৃষ্টি করেননি। এই জন্য বলা হয় যে করেন। কেউ কেউ কবি, সবাই কবি নয়। হ্যাঁ, ঠিক। এটাই আমাদের আপনাদের যে ধন্যবাদ যে বাংলাদেশে, আপনারা এই বিষয়টি নিয়ে চিন্তা করেছেন। একটু হ্যাঁ বলি, দাদা বলুন, অরুণ দা আমাদের যে বলুন। বাংলাদেশ, আমাদের হ্যাঁ, বাংলাদেশের যে প্রকৃতি, আমরা তরুণ বয়স সবাই প্রেমে পড়ি, সবাই কবিতা লেখার চেষ্টা করি, কিন্তু সবার কবিতা তো হয় না।
সব কবিতা হবে না। যেমন আমি নেতাদের জন্য একটা কথা বলি, যে নেতাদা কিন্তু এটা অন্যভাবে নেবেন না। কেন এটা বলছি আমি, যে নেতাদা যদি এই বর্তমান সময়টাকে, যে আমি একটা লিরিক পড়ি, প্রেমের লিরিক, 40 ছুঁয়েছে বয়স, তুমি আজও 22 ছুঁই ছুঁই, খরতাপ পুড়ছে হৃদয়, তুমি তার বুঝনি কিছুই। 40 ছুঁয়েছে বয়স, এই বয়সে প্রেম পুঁতে মানা, কি করে 22-এ তুমি 50-এ কেন দিলে হানা। এইরকম হতে হবে কবিতাগুলোকে। প্রেমের কবিতা এমনই হবে, আমার 50 বছর বয়স যদি 22 বছর তরুণী আমাকে ভালোবাসে, সেটা হবে প্রেম। হ্যাঁ, না হলে তো আর কি, এটা কি হলো। আরেকটা কথা যে শব্দ, আমি নেতাদার জন্য বলছি, এটা কিছু এটা মাইন্ড করবেন না। আমাদের যে আজি, তারপর হচ্ছে যে যে ছাড়িয়া গিয়েছে, এই ধরনের শব্দগুলোকে তো আমরা এখন পরিহার করেছি। এইগুলোকে আপনি নরসিংদীর পাশে আমাদের আল মাহমুদ আছে, আপনি আল মাহমুদকে দেখেন কিভাবে এটা এসেছে। তা আমাদের শব্দ চয়নও চিন্তা করতে হবে, প্রেম চয়নও চিন্তা করতে হবে, সবকিছুকে আমাদের সুন্দর করে গড়ে তুলতে হবে। হ্যাঁ, এটা এটা ধন্যবাদ আমি দাদা। আমার বন্ধুকে পেয়েছি বলে বলছি। হ্যাঁ, বলেন। না 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 না, ধন্যবাদ। হ্যাঁ, অবশ্যই বলেন। অবশ্যই। আর বিষয়টা হচ্ছে যে নিতাই দা কিন্তু তরুণ কবি, উনি শিখছেন, হ্যাঁ, এই এখনো জন্য শিক্ষানবিশ। তরুণ আমরা, কবি আমার বলে মনে হয় যে আমি আমাদের, আপনাদের, হ্যাঁ না, বলুন। আমি আমাদের চট্টগ্রামে যখন কবিতা পাঠ হয়, আমরা 70-80 জন লোক কবিতা পাঠ করে, সেখানে আমরা ভাগ করে দিই, এই 30 জনের লেখা অমুক আলোচনা করবেন, এই 30 জন। কারণ হচ্ছে যে নন এলিটিং সাবজেক্ট আর নট অ্যাকসেপ্টেবল। অর্থাৎ আমাদের ফেসবুক এখন সবাই কবিতা লেখে, কি লেখে, সে লিখে সে তার পেজ দিয়েছে, এটা কেউ দেখে নাই, কেউ পড়ে নাই, ছন্দ ঠিক আছে কিনা, বাক্য ঠিক আছে কিনা, ব্যাকরণ ঠিক আছে কিনা, এগুলো কিছু দেখা হচ্ছে না। তার ফেসবুক অনেকে কপি করে দিয়েছে, কিন্তু নন এডিটিং কোনো কিছুই গ্রহণযোগ্য নয়। আমরা যদি একটা র জিনিস বাজারে নিয়ে যাই, সেটা বাজার থেকেও কিনবে না। তদ্রুপ কবিতা একত্রিত সম্পাদক যদি সে সাহিত্য মানের হয়, তাহলে সে বুঝবে যে এটা কবিতা। জীবনানন্দ দাশ, জীবনানন্দ দাসকে কে পরিচয় দিয়েছে? বুদ্ধদেব বসু। আজকে এমন একটা ব্যক্তির জন্মদিন, সেটা না বললে পাপ হয়ে যাবে। আজকে হচ্ছে সুকুমার বড়ুয়ার জন্মদিন, সরি, সুকুমার রায়ের জন্মদিন, যে বাংলা সুসাহিত্যের ছড়াকে অনেক উঁচু মানে নিয়ে গেছে। আজকে এখনো আমরা সুকুমার রায়ের ছড়া দিয়েই বড় হই। আমরা সুকুমার রায়কে অনুকরণ করি। কেন করি? কারণ তিনি কবি, তার কবি বলেছেন, কে? বুদ্ধদেব বসু। বলছে ছড়া না, এগুলো কবি, আধুনিক কবিতা। বাংলা আধুনিক কবিতার যে সংকলনটা করলেন, সেখানে উনি এই ছড়াকে ওখানে সাহিত্যের মানের মধ্যে ঠাঁই দিয়েছেন। তাই বুদ্ধদেব বসুর মতো আমাদের লোক দরকার, সাহিত্যের জন্য আমাদের সম্পাদক দরকার। আমার নিতেদাকে গড়ে তোলার জন্য অরুণ শীলকে দরকার। তাহলে কে গড়ে তুলবে এদেরকে? কারা আমাদের প্রজন্মকে টেনে নিয়ে যাবে? তাই আমি নিতেদাকে বলবো, হ্যাঁ, আসেন, আপনারা সংযোগ সৃষ্টি করেন, লেখা সংযোগ করেন, পড়েন, আর আমরা নতুন করে আবার সবাই জেগে উঠি। ধন্যবাদ নিতেদা। ধন্যবাদ। না দাদা, অনেক 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 ধন্যবাদ দাদা। চমৎকার আসলে আমরা তো উপদেশ দেওয়ার জন্য। আসলে লিখতে না লিখতে আমরা, তো লেখা হয়। হ্যাঁ, আপনাদের লিখতে লিখতে লেখা। সংস্পর্শে আসলে আপনাদের উপদেশ অবশ্যই, অবশ্যই, অনেকটা আমাদেরকে অবশ্যই। সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এজন্য অসংখ্য উপদেশ ধন্যবাদ। না, সহযোগিতা। উপদেশ দেওয়া অনেক সহজ, এটা যেটা পয়সা দেয়। সহযোগিতা করব, আপনাকে সহযোগিতা করব, এইটুকুই নিয়ে আমরা আগাতে হবে। তো কিষানদা ঠিক। বলেন। না ঠিক আছে, অনেক ধন্যবাদ। হ্যাঁ, অনেক ধন্যবাদ। আমরা একটা কথা বলছি যে আজকাল এই যে দাদা দেখুন, কিছু মনে না করলে আমি কথাটি বলি, লাইভ আছে আমরা, তারপর অনেকে অবশ্যই, দর্শক আমাদের সাথে অবশ্যই, আছেন, অবশ্যই, অনেক অনুষ্ঠান দেখছেন, সবাইকে অবশ্যই। অনেক ধন্যবাদ জানিয়ে এবং শ্রদ্ধা জানিয়ে বলছি যে 2 লাইন কবিতা ছন্দ লিখলেই তো কবিতা হচ্ছে না। আসলে এটার না, ভিতরে হ্যাঁ, ছন্দ রয়েছে, তাল রয়েছে, লয় রয়েছে, অনেক কিছু, মাত্রাবৃত্ত রয়েছে, অনেক কিছু রয়েছে। তো এখানে পড়াশোনা হ্যাঁ, করার একটা বিশাল কিন্তু কবিতা লেখার ক্ষেত্রে রয়েছে। জগৎ আপনাকে অনেক রয়েছে। কিছু জানতে হবে, এরপরে আপনাকে একটি লিখতে হবে। অনেক বড় জগৎ এটা। তো এই বিষয়টা নিয়ে অনেক কথা বললে আজকাল তরুণ যারা কবি রয়েছেন, ওনারা অনেকে এটা নিতে চান না। ওনারা ভাবেন যে আমি তো অনেক কিছুই পারি, আর এই কথাগুলো আমি, কেন? না, আমি তো এখন আমি অনেক কিছু একটু দেখি। করে বলি। তো এই বিষয়টি, আমি হ্যাঁ দাদা, এই বিষয়টি নিয়ে একটু বলুন। একটু বলি দাদা। এই আমাদের যে তরুণরা বা আমাদের যে কবিতা, বাংলা কবিতা, দেখা যাচ্ছে যে ছন্দটা আমাদের আছে, কিন্তু অন্তমিলটা রাখে নাই। আমাদের গদ্য কবিতায় অন্তমিলটা নেই, কিন্তু ছন্দ নেই কথা বলতে পারবো না। যে ছন্দ জানে, সেই শুধু জানে ছন্দটা কি, ছন্দ পড়তে হবে, জানতে হবে। ছন্দ জানলে সে ছন্দ ভাঙবে, ছন্দ জানলে সে ছন্দ অমান্য করবে। যে ছন্দ জানে না, সে তো ছন্দ অমান্য করতে পারে না। আমি সাইকেল চালাতে শিখলে পরে সাইকেলটা আমি অনেকভাবে চালাতে পারবো, 1 চাকার উপর, 2 চাকার উপর চালাতে পারবো। তাই আমাদের ছন্দ প্রথম জানতে হবে। যারা বলে আমি ছন্দ জানি না, আমি কবিতা লিখি, এটা হবে না, এটা হচ্ছে না।
দুই হচ্ছে অন্তমিল। অন্তমিল থাকতে পারে না থাকতে পারে। আমাদের যে সংস্কৃত সাহিত্য, সংস্কৃতির কোনো অন্তমিল নেই। আপনি যে আমাদের গীতার যে অনুপুষ্ট ছন্দ আছে, ওটার কোনো যে অন্তমিল নেই। আমরা যে গীতা পাঠ করি তার অন্তমিল নেই, কিন্তু তার ছন্দ আছে। কিন্তু আমাদের বাংলা একদম যে মঙ্গল কাব্য থেকে শুরু করলে সেই আমাদের যে আমাদের মনসাপতি কথা বলি, মহুয়ার পালার কথা বলি, এগুলোতে ছন্দ আছে। আমরা আবার ছন্দকে আধুনিক কবিতার আসে, 30-এর কবিরা এসে ছন্দ কমিয়ে দিল, তারা সেলিকে নিয়ে আসলো, কিন্তু ছন্দকে তারা রেখে দিল কোথায়, হৃদয়ে ভাঙতে দিল। আমি একটা এই বিষয়ে তাহলে একটা লেখাও করা যায়। যেমন আমি আজকে বঙ্গবন্ধুর হচ্ছে জন্মদিন বঙ্গবন্ধুকে নিয়ে আমার একটা লেখা ছিল, সেটা হচ্ছে 96 সালের লেখা, পিতার কাছে সুসংবাদ। এখানে ছন্দ আছে কিন্তু অন্তমিল নেই। সুসংবাদ পিতা, তারা সব একে একে বিদায় নিয়েছেন, সেই কালো পিসপোট করা খন্দকার অন্ধকারে মিলিয়ে যেতে না যেতেই জেনারেলে যিনি মানিস নো প্রবলেম বলে সাপারে স্যুট পরে খাল কেটে কুমির এনেছিলেন, তিনি দুর্ভাগ্যক্রমে কুমিরের পেটে গেলেন। চমৎকার ভঙ্গিতে ব্রাক থেকে বেরিয়ে মহান মেহেরবান বন্ধু শাস্তে শাস্তে যিনি মিছিলে ট্রাক তুলে দিয়েছিলেন, হাঁটে জলে হেঁটে হেঁটে বিলাতেন কাপনের কাপড়, জনতার মহাকল্লোলে তিনিও বিদায় নিলেন। আর আপনি যাকে বীরঙ্গনা বলে বীরুত্তমের হাতে তুলে দিয়েছিলেন, হঠাৎ শাসনদণ্ড হাতে পেয়ে তিনি কি অবলীলায় তুলে নিতে চেয়েছিলেন আপনার নাম ফলক। তিনি প্রায়ই ফিসফিস করে বলতেন, মাত্র 3.5 বছরে 7.5 কোটি নাম ফলক। অবশেষে জলোচ্ছ্বাসে তিনিও বিদায় নিলেন। আমরা তো সব ঘুম ভাঙা শিশু, মুখে ফিটার নিয়ে চিত হয়ে শুয়ে উন্নয়নের গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ি। আবার ঘুম ভাঙলে আপনাকে দেখি সাদা পাঞ্জাবি পরে পাইপ হাতে আপনি নিদ্রাহীন পায়চারি করছেন টেকনাফ থেকে তেতুলিয়া। জাতির পিতা আপনি পায়চারি করছেন টেকনাফ থেকে তেতুলিয়া। এখানে অন্তমিল নেই, কিন্তু এখানে কি আছে, ছন্দ থাকতে হবে। আমাদের সবকিছু ছন্দ থাকতে হবে। ছন্দটা যদি আমরা অস্বীকার করি তাহলে কবিতায় থাকবে না। নতুনদেরকে একটা কথা আমি নিজেদের জন্য বলি, যে আমার সামনে যেটা আছে, একটা বই আমাদের সামনে থাকতে হবে, সেটা হচ্ছে ছন্দের বারান্দা, শঙ্খ ঘোষের লেখা, আর একটা হচ্ছে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতার ক্লাস। এই দুটো বই পড়ে দেখেন, দেখবেন যে কবিতা কত সহজ, ছন্দ কত সহজ জিনিস। সেখানে মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত, স্বরবৃত্ত থেকে শুরু করে আমাদের সে ত্রিপদী, লাচারি, যে আগের যে মঙ্গলকাব্যের যে ছন্দ, বা আমাদের বর্তমান সময়ের যে ছন্দগুলো, সবগুলোকে সহজভাবে এখানে বর্ণনা করা হয়েছে। এটা ভালো একটা বই। আপনারা আমার বন্ধুরা সহজে অনুকরণ করে তারা ভালো লিখতে পারবে। ধন্যবাদ কিষান দা এবং এই দাদাকে। বলেন। ধন্যবাদ দাদা। হ্যাঁ দাদা, অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আমি একটু অন্যদিকে যাচ্ছি একটু, কারণ আমাদের অনেক দর্শক রয়েছেন আমাদের সাথে, অনেক কমেন্টস করেছেন। আমি একটু, সব তো শোনানো যাবে না বা দেখানো যাবে না। আমাদের সাথে রয়েছেন, একটু বলে দিই যে রাসেল আহমেদ, ওনার কমেন্টসটা আমরা দেখেছি। ABM নোমান, উনি চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন, উনি একজন শিক্ষক, আমাদের সকল অনুষ্ঠানগুলো দেখেন, স্যারকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে রয়েছেন আফজালুর রশিদ, উনি একটি সংগঠনের দায়িত্বে রয়েছেন, শিক্ষক সংগঠন, এবং উনি খুব কবি মানুষ। উনি বলেছেন যে আমি সাহিত্যের ছাত্র, ওনার কবিতা খুব পছন্দ, ওনার কমেন্টসটা আমি দেখেছি। আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতি BT এর সভাপতি প্রিন্সিপাল মোহাম্মদ ফজলুর রহমান, উনি আমাদের শুভকামনা জানিয়েছেন। স্যারের এটি আমরা দেখিয়েছি, স্ক্রিনে দেখিয়েছি। এবার আমাদের সাথে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট শিল্পী তারক নট্ট, উনি আমাদের শুভকামনা জানিয়েছেন। আর উনি আমাদের সব অনুষ্ঠান দেখেন। তো দাদা আরেকটি কমেন্টস করেছেন যে অসাধারণ আলোচনা, খুব ভালো লেগেছে, সাথে আছি। দাদাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং অসাধারণ কমেন্টস করার জন্য, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আর আফজালুর রশিদ স্যার একটা কথা লিখেছেন, এটা সম্ভবত নিতাই দাকে উদ্দেশ্য করে লিখেছেন, শুনুন, যে কবি মিস্টার দাস, আপনাকে আপনার প্রিয় কবিতার কয়েকটি লাইন আবৃত্তি করার অনুরোধ করছি। তো এখন আমি নিতাই দাকে বলবো যে যেহেতু অনুরোধ আসছে, আপনার প্রিয় একটি কবিতার কয়েকটি লাইন
আপনি একটু শোনান, আফজালুর রশিদ স্যারের জন্য শোনাবেন। হৃদয় দা। ধন্যবাদ কিষান দা, আপনার অসাধারণ সঞ্চালনায় আমি পার্সোনালি অনেকটা বিমোহিত, এর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি এখন স্যারের উদ্দেশ্যে যে কবিতাটা আবৃত্তি করব, কবিতাটা হচ্ছে রিসেন্ট বর্ষা নিয়ে আর কি লেখা কবিতা। কবিতার নাম এটা কিন্তু আপনার বর্ষা। প্রিয় কবিতা হতে হবে, আপনার প্রিয় দাদা জি জি, হৃদয় দা, এই এটা কিন্তু কবিতা, আপনার প্রিয় কবিতা হতে হবে। হ্যাঁ আমার প্রিয় কবিতাই, কারণ এই রিসেন্ট যে বর্ষা, এটার উপরে মানে আমি বিশেষ করে একটা প্রাইভেট ফার্মে আছি, তো আমি অফিসে আসা যাওয়ার পথে যে প্রচন্ড বৃষ্টি, যে রিমঝিম শব্দ, হ্যাঁ এটা আমাকে আন্দোলিত করছে। আন্দোলিত করে এই কবিতাটা আমার খুব মানে প্রিয় কবিতা, হ্যাঁ সেটা আমি পাঠ করে শোনাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, শোনান কবিতা, শোনান। কবিতার নাম বর্ষা আসে আনন্দে ভাসে। গ্রীষ্মের তপ্ত দাহে ফেটে চৌচি ধরণীর বক্ষ, ফসলের মাঠে খা খা রোদে কৃষকের ভীষণ কষ্ট। বাতাসে ভাসে অগ্নি স্ফুলিঙ্গ, প্রকৃতি হয়েছে আজ রুক্ষ। রুক্ষ প্রকৃতি গ্রীষ্মের দাবদাহী সৃষ্টি। আষাঢ় শ্রাবণ মাসে আসে বর্ষা, আসে প্রশান্তির বৃষ্টি। বর্ষা বৃষ্টির পরশে প্রকৃতি হাসে মনের হরষে। ধরণীর মাঝে এসেছে নতুন প্রাণের সঞ্চার। চারদিকে বর্ষা, অবিরাম বাদল ধারা। নদী নালা খাল বিল মাঠ ঘাট অথই জলে ভরা। অথই জলে শাপলা হাসে, শুরু হয় হংস মাছের খেলা। প্রেমিক যুগল আনন্দে ভাসে, বানিয়ে কলা গাছের ভেলা। ঋতুরানী বর্ষার ছোঁয়ায় উদ্বেলিত বাংলার প্রাণ। অথই জলে পাল তুলে নৌকা চলে ঢেউয়ের তালে। গলা ছেড়ে গায়ে মাঝি ভাটিয়ালি গান। বৃষ্টির রিমঝিম শব্দের কি মধুর হৃদম। বাতাসে সুবাস ছড়ায় দোলন চাপা কামিনী কদম। বর্ষাকালে গাছের ঢালে ধরে কত শত নতুন চালতা। নববধূ নায়র যায় রাঙিয়ে পায়ে আলতা। নব আনন্দে গাথা গৃহবধূর নকশি কাঁথা। কত সৌন্দর্য, কত ভালোবাসা দিয়েছে সবই ঋতুরানী বর্ষা। ধন্যবাদ দাদা। অনেক ধন্যবাদ। আশা করি আফজালুর রশিদ স্যার আপনি শুনেছেন আমাদের নিতাই চন্দ্র দাসের কবিতাটি, ওনার প্রিয় কবি, আপনার উদ্দেশ্যেই পড়েছেন। অনেক ধন্যবাদ নিতাইকে এবং আফজালুর রশিদ স্যারকে ধন্যবাদ। আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে প্রিন্স হালদার। উনি বলেছেন অসাধারণ আলোচনা, সবাইকে শুভেচ্ছা। প্রিন্স হালদারকে শুভেচ্ছা আমাদের সাথে থাকার জন্য। অনেক কমেন্টস এসছে, কিন্তু সময়ের অভাবে সবকিছু পড়া এবং দেখানো সম্ভব হচ্ছে না। আমরা তাহলে আলোচনা চলে যাচ্ছি। নিতাইদার কাছে একটু প্রশ্ন হচ্ছে এবার, যে কবিতা লেখার ক্ষেত্রে আপনি কি কাউকে অনুকরণ বা অনুসরণ করে থাকেন? যে কারো কবিতা ভালো লাগে, আপনি সেই কবিতাটি লেখার চেষ্টা করছেন? হ্যাঁ, এই কবিতা লেখায় আমার যাকে আমার অনুসরণ, যাকে আমি শ্রদ্ধার সাথে অনুসরণ করে চলছি, যার কবিতা আমাকে বিমোহিত করেছে এবং আমার কবিতা লেখায় উৎসাহিত করেছে, স্পেশালি আমি এখানে কয়েকটা সাইট আছে, তো সেই সাইটের দৃষ্টিকোণ থেকে আমি কবি, আমাদের যে বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলাম, তো এই বিদ্রোহ কবির ওনার সর্ব আঙ্গিকে বিভিন্ন প্যাটার্নে তার লেখা, তার কবিতা। উনি একদিকে প্রেমের কবিতা, আরেকদিকে বিদ্রোহের কবিতা। উনি অনেকটা বাস্তবভিত্তিক কবিতা, যা আমাকে আমার কবিতা লেখায় আমার হৃদয়কে আন্দোলিত করেছে। তাই আমি কবি কাজী নজরুল ইসলাম, তাকে শ্রদ্ধার সাথে আমি স্মরণ করছি, তাকে অনুরণ করে আমি সেদিকে আগানোর চেষ্টা করে যাচ্ছি। আচ্ছা, অনুকরণ নয়, অনুসরণ। অনুকরণ করলে তো আবার মুশকিল।
অনুসরণ আর কি। আমি হ্যাঁ, আমরা অনুসরণ। একটা প্যাটার্ন নিয়ে হয়তো সেরকম। হ্যাঁ, অনুসরণ, রাইট। নাহলে আপনি রাইট। আবার ওই যে একটা কথা আছে যে আপনি তো অমুক কবির মতো, আপনি আপনার লেখাটা তো অমুকের মতো, তাহলে মুশকিল। আপনার মতো হতে হবে, যেটা অরুণদা একদম। এত সময় বললেন। তো থ্যাংক ইউ নিতাই দাকে, অনেক ধন্যবাদ। আমরা এবার অরুণদার কাছে আসছি। অরুণদা একটু বলবেন যে আপনার যে এলাকাটি চট্টগ্রাম, আমার যাওয়ার সৌভাগ্য এখনো হয়নি, আশা করছি যাবো আসেন, বেড়াতে চলে ওদিকে। আসেন। যে আপনার এখানে এত বড় একটা এখানে শ্যামল প্রকৃতি রয়েছে, শ্যামল এখানে বাদ একটি দেন, আপনি শ্যামল একটা কথাই প্রকৃতি বলেন। রয়েছে। হ্যাঁ, অবশ্যই। না, যেখানে বলুন এত বড় দাদা। একটা বিচ রয়েছে আর সাগর রয়েছে, সাগরটা না দেখলে কেমনে হবে? রাইট, সাগর না দেখলে সাগরের মতো বড় রাইট, কেমনে রাইট, হবেন? রাইট। বিশ্বের হ্যাঁ, রাইট। সর্বদীর্ঘ বিচ হচ্ছে আমার চট্টগ্রামে। এখানে আসেন নাই মানে কি? হ্যাঁ, আপনি তীর্থ দর্শন করেন নাই। আপনি আসতে হবে সেখানে। আমি হ্যাঁ, রাইট। স্বাগতম জানাই না, আপনাকে। না, অবশ্যই, অবশ্যই। আমরা না, না, অবশ্যই আমরা আসলে সময়ের অভাবে হয়তো যেতে পারিনি। আশা থাকলো আগামীতে অবশ্যই যাব সেখানে। তো আমার প্রশ্নটি হলো যে এই যে শ্যামল প্রকৃতি, এই যে সাগরের যে সৌন্দর্য, বৃষ্টি, হুম, শিশির ভেজা ঘাস এবং হ্যাঁ। প্রকৃতি, এইসব কি আপনার হৃদয়ে কবিতা লেখার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলেছে? অরুণদা? সবটুকুই প্রভাব ফেলেছে। আমি তো শিশু করি। এগুলোই আমার শিশাত্বের বিষয়। এই যে একটা আমার ভাই যে কবিতাটা পড়লো, নিতাইদা, যেটা মানে তার শৈশব সেখানে আসলো, তার নদীর কথা আসলো, বর্ষার কথা আসলো। এরকম তো আমার আমি এটা বেশি, বৃষ্টিটা আমার বেশি। আমাকে অনেকে মেঘলা মেদুর কবি বলে, আমি মেঘ নিয়ে বেশি কবিতা লিখেছি। তবে যেটা আমার ভাই বলেছে যে নজরুলকে অনুকরণ করে, তাহলে নজরুলকে নিয়ে তার কবিতা কিছু আছে, নজরুলকে অনুকরণ করে। এটা আমি খুব ভালো, আমার ভালো লেগেছে, আমার খুব ভালো লেগেছে। এটা আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম জীবনের যে দেশে ঝড় বয়ে দিয়েছে, আমি বীর বিদ্রোহী বীর, এই যে বিদ্রোহী কবিতাটি, এটা ঝড় তুল দিয়েছে, এটা প্রাণের সঞ্চার করেছে। আমাদের কবিতা তবে তো একটা বিশাল কিছু, আমরা প্রাণের সঞ্চার করব আমাদের। এটা ভালো। আর হচ্ছে চট্টগ্রাম, চট্টগ্রাম হচ্ছে চট্টগ্রাম টু দা ফোর, এটা হচ্ছে মহাত্মা গান্ধী। যখন বাংলাদেশ, না ভারত যেটা কালকে ভাববে, আজকে সেটা চট্টগ্রাম করবে। চট্টগ্রাম যা কিছু করবে আগে করবে, অন্যরা সেটা পরে অনুকরণ করবে। আমাদের ৭১-এর মুক্তিযুদ্ধের কথা চিন্তা করেন, চট্টগ্রাম থেকে শুরু হয়েছে। সহদেব আন্দোলন চট্টগ্রাম থেকে শুরু হয়েছে। বা প্রথম ভাষা আন্দোলনের প্রথম কবিতা চট্টগ্রাম থেকে হয়েছে। ব্রিটিশ তাড়ানো আন্দোলন চট্টগ্রাম থেকে হয়েছে। চট্টগ্রাম থেকেই তো আমরা সব লিডিং করছি। তাই আপনি চট্টগ্রাম আসবেন, সবাই আসবেন। সাগর দেখেন, সাগরের মতো অনেক বড় হবান। আমার বন্ধু যখন পড়েছে, আমি অনুকরণ করে কিন্তু একজনকে, আমি অনেককেই করি। আমার সবার উপরে হচ্ছে আমার রবীন্দ্রনাথ, তার উপরে আর কিছু নাই। সেই সূর্যটুকু বাংলা বাঙালিকে সমস্তটুকু দিয়েছে। এমন কোন জায়গা রাখেনি যেখানে রবীন্দ্রনাথ আলো ফেলেনি। এমন কোন ফুলের নাম, পাখির নাম, নদীর নাম, গাছের নাম সবকিছুই পরিবর্তন করেছে একজন ব্যক্তি, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। এত সর্বগ্রাসী প্রতিভা নিয়ে উনি এসেছিলেন। উনি একমাত্র বাঙালি কবি যিনি নোবেল পেয়েছেন। এরপরে অনেক বছর চলে গেছে, আর কেউ পায়নি। তাই আমি রবীন্দ্রনাথকে নিয়ে একটা কবিতা লিখেছি, আমার আকাশ ভরা রবীন্দ্রনাথ। আমার যা কিছু হ্যাঁ, আলো শোনান দাদা। এবং অন্ধকার, আমার যা কিছু ভালো মন্দ প্রশংসার, আমার জড়তা আর সমস্ত অনুভব, আমার স্বপ্ন বাসা যুক্তি তর্ক সব, আমার মনের ঢেউ কল্পনা খড়কুটো, আমার নতুন লেখা উচ্ছ্বাস এক মুঠো, আমার বুকের ঝড় ঘূর্ণিয় কলরব, আমার মা মাটি দেশ জাগরণ উৎসব, আমার অদেখা দিন অচেনা গানের সুর, আমার চলার পথে জোছনা ও রোদ্দুর, আমার খুশির যত গর্ব অহংকার, সবই তোমার থেকে নিয়েছি বারংবার। আমার বাউল প্রাণ দিগন্ত ছুতে চায়, যখন তোমার আলো আমার হৃদয়ে পাই। তোমার দুয়ারে এসে আমি রোজ পাতে হাত, আমার আকাশ ভরা তুমি রবীন্দ্রনাথ। আমি সবসময় রবীন্দ্রনাথের কাছে হাত পাতি। আর কার কাছে পাতবো? যার কাছে পাতবো তারা তো সবাই রবীন্দ্রনাথের কাছে হাত পেতেছে, তাই আমি কেন বাদ যাব? আমি এর নিচে কাউকে আর হাত, সবাই পাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরকে, আমিও রবীন্দ্রনাথ ঠাকুর।
আমাদের যে নজরুল, সেও বলছিল গুরুদেব আপনারা খুন করে ফেলবো আপনাকে। কারণ কি, তিনিও ভালোবাসতেন নজরুলকে। আমি কিছু একটু করে বলি, আমার দাদা যে বলেছে একটা কবিতা, ওইরকম একটা কবিতা আমি আফজল স্যারকে শোনাতে চাই, যেটাতে আমার শৈশব আছে আর আমার প্রিয় কবিতারও একটি, ছোট আচ্ছা, নদী ও একটু ছেলেবেলার গান। দাদা একটু আপনাকে থামাচ্ছি। আফজাল স্যার হ্যাঁ, একটি কমেন্টস করেছেন, কমেন্টসটা আমি একটু দেখে আসি। হ্যাঁ, আফজাল স্যার কমেন্টস করেছেন যে প্রিয় কবি মিস্টার নিতাই চন্দ্র, প্রকৃতি প্রেম, মানবীর প্রেম ও দেশপ্রেম। দেশপ্রেম আপনি এক প্রেমে বন্দী করেছেন, ধন্যবাদ। তো এটা খুব খুবই ভালো সুন্দর কথা একটি বলছেন। কমেন্টস। হ্যাঁ, আফজাল হ্যাঁ, রশিদ স্যারকে অনেক ধন্যবাদ, এবং আমাদের তরুণ ধন্যবাদ। কবির জন্য একটা অনুপ্রেরণা যে আপনি আজকে হ্যাঁ, ওনাকে আমরা একটা কমেন্টস তালি দিলাম। করেছেন এবং ওনাকে অবশ্যই, 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 অবশ্যই। তো এইভাবেই তো অনুপ্রাণিত করতে হবে আমাদের তরুণ যারা রয়েছেন, অবশ্যই, অবশ্যই। তরুণ কবি যারা রয়েছেন, একটা আমাদেরকে অনুপ্রাণিত হবেন। পরিচালিত করতে হবে। হ্যাঁ, আমাদের নতুনদেরকে কি করতে হবে? অবশ্যই। পরিচালিত করে। আমি যে আমার ছেলেটাকে পড়াই, আমার আপু যে আমার বন্ধু বলেছে সে একটা চাকরি করে, আমার নতুনদেরকে কি করি? গড়ে তুলি, পরিচালিত করে তুলি। তাই তাকে পরিচালিত করে তুলবে, সে যেন অন্যের কাছে গ্রহণযোগ্যতা পায়। এটা আমাদের কাজ। না, অবশ্যই। আর নিতাইদা, আপনি একটু স্যারকে একটু ধন্যবাদ দিয়ে দেন, কারণ এত সুন্দর একটি কমেন্টস করেছেন, আপনি একটু ধন্যবাদ দিতে পারেন। স্যারকে আসলে মানে এভাবে ধন্যবাদ দিব না। আমি স্যারের কমেন্টসে আমার হৃদয়কে স্পর্শ করেছে, তার প্রতি আমার অসীম কৃতজ্ঞতা, ধন্যবাদ নয়। তো স্যারে আচ্ছা। যে আচ্ছা। ইন্সপায়ার, আমি স্যারের কমেন্টসের আলোকে আমি অনেকটা ইন্সপিরেশন পেয়েছি। ইভেন এই কমেন্টসের আলোকে আমি মনে করি আরো নতুন নতুন যারা কবিতা লেখে, যারা কবি নতুন আসছে, তারাও অনুপ্রাণিত হবে। এবং আমার এই বাংলা বাঙালি আমরা যারা একই ফ্রেমে বাঁধা, আমরা আমাদের এই সমাজকে আরো সমৃদ্ধ করবে। নতুন প্রজন্মের কবি, তারা তাদের লেখা আরো শানিত হবে। এই ধরনের আফজাল স্যারদের যে কমেন্টস, এটা আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছে। এই জন্য আফজাল স্যারকে আমি ধন্যবাদ দিয়ে নয়, তার প্রতি আমার অসীম কৃতজ্ঞতা। ধন্যবাদ স্যার। আচ্ছা, অনেক ধন্যবাদ নিতাইদা। এবার আমি অরুণদার কাছে যাচ্ছিলাম যে আপনি যে কবিতাটি শোনাতে চেয়েছেন ওটা একটু শোনান। হ্যাঁ, ছোট নদী ও ছেলেবেলার গান। এটা আমি নিতাইয়ের কবিতা পড়ে অনুপ্রাণিত হয়ে এই কবিতা পড়ছি। পেরিয়ে এলাম হ্যাঁ, ছেলেবেলা, শোনান। সে কোন শ্রাবণ দিনে, তবু এখন বৃষ্টি এলে মন হয়ে যায় এলেবেলে, চোখ মেলে চাই ছোট্ট নদী, সেও রেখেছে ছিনে, আমাকে সে জড়িয়ে রাখে ভালোবাসার ঋণে। অনাদরে মাঠের ধারে সে তাকে চোখে বুঝে, বৃষ্টিতে সে জেগে ওঠে খেলার সাথে খুঁজে, খেলতে চায় যা খেলতে মানা, মেলতে চায় সে বদ্ধ ডানা, শোনাতে চায় ফেলে আসা ছেলেবেলার গান, বাতলা দিনে গান শুনতে মন করে আনচান। ও নদী, ও ছোট নদী, মনে আছে তোর, কত মাসার এনেছিল মেঘে ভেজা একে বোর, সেই বোরে বান আনলি ডেকে মাঠে জলের তুলি একে, আহা কখন কেমন করে জাগিয়ে দিলি পাড়া, জাল দিয়ে মাছ ধরার খেলায় সবাই মাতোয়ারা, দল বেঁধে সেই দামালে দিনে বাসিয়েছিলাম ভেলা, কি যে মজার লুটোপুটি দুরন্ত সব খেলা, আকাশ তখন কালো মেঘে সেজে, বিজলি মেখে বজ্রে উঠে বেজে, কে কাকে যে আনলো ডেকে দুপুর আসার আগে, আর কোনোদিন আসবে আবার এমন অনুরাগে, ঘরে পালানো দিনগুলো আজ কোথায় গেল বেশে, লেখাপড়ার চাপে চাপে পরীক্ষারা এসে, দাঁড়িয়ে থাকি চুপটি করে, আমি থাকি পড়ারে ঘরে, কোন পাকে যে আসার আসে, কখন যে শ্রাবণ, বৃষ্টি জড়ার শব্দ জাগে, পড়াই বন্দি মন, বুনো মোষের মতো মেঘ বনের মাথায় নামে, কদম ফুলের স্নানের শেষে বৃষ্টি যখন থামে, বিল ভেসে যায় বানের জলে, ছোট্ট নদী গল্প বলে, শোনাতে চাই ফেলে আসা ছেলেবেলার গান, বাতলা দিনে গান শুনতে মন করে আনছান, আমার মন করে আনছান।
ধন্যবাদ দাদা। অসাধারণ অনেক অসাধারণ। ধন্যবাদ দাদা। এই এই কবিতাগুলো শুনলে আমরা আসলে একটু নস্টালজিক হয়ে যাই, মানে সেই ছোটবেলার দিনগুলো ভীষণ মনে পড়ে যায়। হ্যাঁ, নিতাইদার কেমন আমাদেরকে নিয়ে গেছিলেন সেই বৃষ্টি ভেজা, আপনিও নিয়ে গেলেন। এটা হচ্ছে কবিতার একটা মূল আকর্ষণ, মূল চৌম্বকীয় শক্তি, যে আমাদের ঠিক ওই মাঝে মাঝে সেই অতীতে নিয়ে যায়, মাঝে মাঝে আমাদেরকে বিরহের গান শোনায়, মাঝে মাঝে আমাদেরকে বিদ্রোহী করে তোলে। আহ, কবিতা আসলে অসাধারণ একটি সৃষ্টি আমার কাছে মনে হয়েছে সবসময়। তো ধন্যবাদ অরুণ দাকে এবং নিতাই দাকে। এবার আমি একটু নিতাই দার কাছে আসতে আসতে চাই, যে আপনার কি কোনো বই প্রকাশিত হয়েছে এ পর্যন্ত নিতাই দা, দাদা, কবিতা নিয়ে? কবিতা নিয়ে আমি একটা বই, আমার দুটো তিনটি মানে 4টি বই প্রকাশের মানে দ্বারগোড়ায় আছে। এগুলি নিয়ে লেখালেখি অলরেডি পাণ্ডুলিপি এটা করা হয়ে গেছে। আশা করি আচ্ছা, 2022 সাল নাগাদ এটা আমি প্রকাশ মানে করতে পারবো, এরকম আর কি আশাবাদ ব্যক্ত করতেছি। তো 21 সালে হবে এই না? আর কি 4টা কবিতা আর কি আমার মোটামুটি 21 সালে পাইপলাইনের দিয়ে ভিতরে শুরু রয়েছে। হবে না? সরি, হ্যাঁ, 21 অরুণ সালে দা কি শুনতে বইমেলা চেয়েছে হবে? যে 21 সালে যে কি 21 সালে চেষ্টা বইমেলা করে আসবে হবে কি? কেন? চেষ্টা করে যাচ্ছি দাদা, আপনাদের হ্যাঁ, অবশ্যই। অনুপ্রেরণায়, হ্যাঁ, আপনাদের ভালোবাসায়, হ্যাঁ, মানে সার্বিকভাবে আমি চেষ্টা করে যাচ্ছি। খুব ভালো, খুব ভালো। আচ্ছা, আপনি চেষ্টা অব্যাহত রাখুন এবং আপনার বই প্রকাশিত হোক। আমরা আরো কিছু কবিতা, ভালো ভালো কবিতা পাবো আশা করছি। তো নিতাই দা, এবার কোন কবিতাটি শুনছি? দাদা, আমি বিশেষ করে এই কোভিড-19 যে প্যান্ডামিক, যেটা বাংলাদেশ সহ সমগ্র বিশ্বে যে মহামারী রূপ ধারণ করেছিল, তো সেটা আলোকে বিশেষ করে এই যে যেমন প্রকৃতিকে আমরা বিনষ্ট করে ফেলছি, মানুষ মানে ইচ্ছে করে প্রকৃতির যে বৈরিতা, এটা দেখা যাচ্ছে আমাদের এই মানব সমাজের ভিতরে মানে নিয়ে আসছে। তাই প্রকৃতি, মানুষ, জীবজন্তু, স্রষ্টার সমস্ত সৃষ্টি একে অপরের সাথে মানে জীবনের সাথে প্রেমের আবদ্ধ মানে বন্ধনে আমি সবগুলিকে একটা প্যাটার্নে নিয়ে এসে সেটার অনুভূতি থেকে একটা কবিতা লেখা। কবিতাটা আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। কবিতার নাম অন্তরের আকুতি। এটা আমার কবিতার নাম। কবিতা আমি পাঠ শোনা। করছি। হে বিধাতা, হে বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতি, মহাসংকটে দিন রাত করি তোমার স্তুতি। প্রাত্যহিক জীবনে আধা আধা তোমায় স্মরণ, মননে ক্ষমতা ভোগবিলাস দুর্নীতি করি পালন। মনুষ্য জীবনে এত ক্ষমতা, এত দাম্ভিকতা, রয়েছে কত কি গবেষণা শক্তি। ক্ষুদ্র এক অণুজীবের আতঙ্কে একাকার হয়ে গেছে দিন রাত্রি। তুমি তো সকল শক্তির আধার, অদৃশ্য শক্তিতে ভরে দাও প্রভু মানবের গবেষণাগার। হে বিধাতা, হে বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতি, সকল সৃষ্টিই তো তোমারই দান। হোক না সে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান। তরুলতা পশু পক্ষীরও রয়েছে প্রাণ। তুমি ভগবান, তুমি ঈশ্বর, তুমি আল্লাহ, অভিন্ন মহান। সংকটময় মুহূর্তে তোমার নাম জপে শেষ করি দিন রাত্রি। হে বিধাতা, হে বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতি, আকাশ বাতাস গ্রহ নক্ষত্র, ফুল ফল জল পুষ্পপত্র, গাছপালা নদী নালা, কি অপরূপ সৃষ্টির রহস্য। জ্ঞান চক্ষু দিয়ে জেনে বুঝে শুনে গাছপালা কেটে নদী নালা ভরে করে চলেছি তোমার সৃষ্টি বিনষ্ট। ধরেছ প্রভু রুদ্র মূর্তি, হয়েছ ভীষণ রুষ্ট। মহাসংকট কালে পুজি গো তোমায়, যদি হও একটু তুষ্ট। ক্ষমা করো মোদের, হও না একটু সদয়,
অন্তরের আকুল আকুতি, হে বিধাতা, হে বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ দাদা সুন্দর উপস্থাপনা করার জন্য। আসলে আমাদের ওই একটি জায়গাটি তো সবকিছু আকুতি প্রার্থনা করার জায়গা, সেই বিশ্বপিতা পরম পুরুষ আমাদের যিনি সৃষ্টিকর্তা। তো আমরা যখন কোনো কুল কিনারা পাই না, তখন ওনার কাছে আমরা শরণাগত হই, ওনার কাছে আমরা আত্মসমর্পণ করি সবকিছু থেকে মুক্তি পাওয়ার জন্য। অনেক ধন্যবাদ। এবার আমি অরুণদার কাছে আসছি, আমাদের সময় প্রায় শেষের দিকে। তো দাদার কাছে আমি জানতে চাইবো যে প্রত্যেক কবি কিছু কল্পনা বিলাসী হয়, মানে ওনাদের কল্পনা ঠিক সাধারণ আমাদের মতো নয়, একটু অন্যরকম, প্রচন্ড রকম কল্পনা বিলাসী, যেটা আমরা কখনো চিন্তা করি না সাধারণ মানুষ, সেখানে আপনারা অনায়াসে বিচরণ করেন। তো এই যে কল্পনা বিলাসী কিছু চরিত্র আপনারা সৃষ্টি করে থাকেন, তো এইটা কেন দাদা আমাকে একটু বলেন তো। অনেক সময় দেখা যায় যে এই কল্পনাটা বাস্তবের সাথে ঠিক মিলছে না, এটা কেন? একটু বলে এবার এটা নিয়ে একটু এটা বলুন। দেখেন, আমি মাইকেল দিয়ে বলি। মাইকেল বলছে আইসো কল্পনা দেখি, আইসো কল্পনা দেবী। উনি কল্পনা দেবীকে আহ্বান করছেন, তুমি আসো। কেন আসো? আমাকে তুমি কবিত্ব শক্তি দাও। কল্পনায় যদি না থাকে, সে কল্পনা যদি করতে না পারে, তাহলে সে কবিতা লিখবে কি করে? তাই কল্পনাটাই মুখ্য। আর যে যত ভালো কল্পনা করতে পারবে, তার কবিতাটা ভালো হবে। আমরা যদি আমরা যদি কল্পনা করি যে আমি আকাশে উড়বো, তাহলে উড়তে পারবো। আমাদের আজকের যে এই হেলিকপ্টার, সেটা কিন্তু ভিঞ্চি অনেক আগে এঁকে রেখেছিলেন। এরকম একটা যান দিয়ে উড়বো, বিজ্ঞানে সেটা প্রমাণ করেছে। আমরা চাঁদে যাব, সেটা কল্পনা করেছি। সেটা আমাদের এই চাঁদে আমরা মানুষ যেতে পেরেছে। আমরা কল্পনা করি বলেই সেটা বাস্তবায়ন করতে চাই। তাই কল্পনা না থাকলে মানুষ মৃত, কল্পনা থাকলে মানুষ জাগ্রত, মানুষ সচেতন। কবি থেকে শুরু সবাই কবির কল্পনা ভিন্ন কেন? কবি তার অন্য দৃষ্টি দিয়ে তাকে দেখে, তার দৃষ্টি সরল নয়, সে সমাজকে দেখে। সে গতানুগতিক যে শিক্ষা, সেই শিক্ষা দিয়ে কিন্তু কবিতা হয়। আমরা কিছু কথা বলতে পারি, কিন্তু যার দৃষ্টিভঙ্গি যত প্রখর, তখন সে তার দেখাও প্রখর, তার লেখাও প্রখর। আমাদের শামসুর রহমান, আল মাহমুদ, বা আমাদের নির্মলেন্দু গুণ, আমাদের মহাদেব সাহা, যারা বর্তমানের কবি, তাদের দৃষ্টিভঙ্গি দেখেন। তারা আজকে রাষ্ট্রকে, সমাজকে একটা লাইনে এনে দেওয়ার স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছেন। তাদেরকে আমরা বিশ্বাসিত করি। স্বাধীনতার কবি বলে, যুদ্ধের কবি বলে, মানবতার কবি বলে। কেন? তারা স্বপ্ন দেখেছেন বলে করেছেন। আমার যে নেতাদাদা একটা লেখা পড়েছে, কোভিডকে নিয়ে প্রার্থনা করেছে, এরকম একটা লেখা আমার আজাদী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। আমি এটা একটু পরে আপনাদেরকে শোনাই, যে ক্ষমা করে দাও। হ্যাঁ, শোনান। এখানে কথা আমি কোভিড কথা লিখি নাই। নতুন ভোর আঁধারে মুছে দাও, আজ আমাদের বড়ই দুঃসময়। ভয়ের রেখা যাকে ভেঙে যাক, শান্তি ও সুখ ছড়াও বিস্ময়। আমরা করেছি এত ভুল, এত ভুল, আহা আমরা কত বড় নির্বোধ। ধ্বংস করেছে পাহাড়, নদী ও বন, প্রকৃতি আজ নিচ্ছে প্রতিশোধ। নিজেকে সাজিয়ে নিচ্ছে কি প্রকৃতি, বুঝতে পেরেছে কে তার মানে কিছু। মৃত্যুময় অবরুদ্ধ এই দিনে, তোমার কাছে করছি মাথা নিচু। নতুন ভোর, অশ্রু মুছে দাও, ফিরিয়ে দাও ভালোবাসাময় দিন। মানুষকে এত দুঃখ দিও না আর, সংক্রমণে বেঁচে থাকা সঙ্গীন। অগভোর, তোমার স্নিগ্ধ হাসি ছুঁয়ে জাগে নদী বনে পশু পাখি। আমাদের ক্ষমা কর দাও হে ভোর, তোমার কাছে এই মিনতি রাখি। আমরা ঈশ্বরের কাছে, ভোরের কাছে মিনতি রেখেছি, আমাদেরকে ক্ষমা করে দাও। দাদা অনেক অনেক কথা ধন্যবাদ। হলো, হ্যাঁ, অনেক দাদা বলা অনেক থাকলো। অনেক ধন্যবাদ। একটু ওই আফজালুর রশিদ স্যার আপনার সম্পর্কে একটু কমেন্টস আবার বল। করেছেন, এটা আমরা দেখি। হ্যাঁ, বলছেন আফজালুর রশিদ স্যার আপনাকে বলেছেন যে সুন্দর শব্দ গাঁথনি, অসাধারণ কবিশীল, মানে আপনাকে বলেছেন। থ্যাংক ইউ আফজালুর স্যারকে অনেক ধন্যবাদ। আর আর আমাদের আর একজন যুক্ত হয়েছেন দিনাজপুর থেকে, উনি হচ্ছেন পি কে রয়, উনি তালপুচুরের প্রধান হ্যাঁ। শিক্ষক। উনি বলেছেন যে কল্পনা নামটি কিন্তু অন্তরে আঘাত লাগে দাদা, আপনাকে বলেছেন।
অনেক ধন্যবাদ হ্যাঁ, পিকে রয় স্যার, কারণ আপনি আমাদের উনি সাথে যুক্ত কল্পনা হয়ে নামের কারণে অনুষ্ঠান প্রেমে দেখছেন। পড়েছিলেন। হ্যাঁ, উনি কল্পনা নামের কারো প্রেমে পড়েছেন এই জন্য। এই জন্য আহ, আঘাত লাগে। জানি না এখন না, এটা সত্য, এটা পিকে রয় একদম স্যার সত্য। এটা বলবেন কিনা হ্যাঁ, আমি জানি না, সত্য। আচ্ছা আচ্ছা, তো এটা পিকে রয় স্যার ভালো জানেন। তারপরে উনি আমাদের কমেন্টস করেছেন, ওনাকে ধন্যবাদ। আমাদের সাথে সেই দিনাজপুর থেকে উনি অনুষ্ঠান দেখছেন, অনেক ধন্যবাদ আপনাদের। এই কমেন্টস গুলো আমাদের পাতেও আসলে একটা অনুষ্ঠানের শোভাটা হচ্ছে এখানে যে সবাই হ্যাঁ, দেখছেন, দেখছি। সারা বাংলাদেশ বিশ্বের লোকজন আমাদের অনুষ্ঠান দেখছেন, কমেন্টস করছেন। এটা হচ্ছে আমাদের সামনে এগিয়ে চলার অনুপ্রেরণা। তো অনেক ধন্যবাদ। এবার আমি নিতাইদের কাছে একটু আসবো, আমাদের প্রায় একেবারে শেষের দিকে। তো নিতাইদা একটু বলবেন যে কবিতা নিয়ে আপনার ভবিষ্যৎ কি পরিকল্পনা রয়েছে, নিতাইদা? মানে কবিতা নিয়ে অ্যাকচুয়ালি মানে কবিতা এমন এক সৃষ্টি যা দেখা যাচ্ছে ২-৪টা বই প্রকাশ করলাম মানে একটা অবস্থান তৈরি হলো, অ্যাকচুয়ালি এটা না। অর্থাৎ আমার ভবিষ্যৎ যে পরিকল্পনা, যে কবিতা মানুষের কথা বলবে, কবিতা দেশের কথা বলবে, মনীষা কবিতা সমাজের বাস্তব মানে যে প্রতিফলন প্রতিছবি সেটা তুলে ধরবে। অর্থাৎ এই একটা টাচ যে যদি আমার কোনো সৃষ্টি মানুষের হৃদয়কে টাচ করতে পারে, তা আমার মনে করি আমার ভবিষ্যৎ এখানেই আমি সফল হতে পারবো। যদি কাউকে অনুপ্রাণিত বা কাউকে অন্তরকে ছুঁয়ে যাওয়া, হ্যাঁ, বা আমার কোনো কবিতায় যদি সমাজের বিন্দুমাত্র উপকার হয়, দেশের উপকার হয়, তাহলেই দেখা যাচ্ছে আমার আমি নিজেকে গৌরব বোধ করবো। অর্থাৎ আমার ভবিষ্যৎ টার্গেটই হচ্ছে যে সমাজ, দেশ, মানুষ সবার বাস্তব প্রতিশ্রুতিগুলি তুলে ধরা। এটাই আমার ভবিষ্যৎ আর কি পরিকল্পনা। তাই বই প্রকাশ, আচ্ছা, নিতাইদা কবিতা আমাদের শেষ কবিতা কোনটা শুনছি? নিতাইদা, নিতাইদাকে থামাচ্ছি, আমাদের আমি অনুষ্ঠান তো শেষ করতে হবে এখন। শেষ হ্যাঁ, কবিতা, শেষ কবিতাটি শুনি। আচ্ছা, আমি এই বিশেষ করে আমি আগেও বলেছি যে ২০১৯ সালে শুরু হয়ে যে কোভিড-19 মহামারীতে অর্থনীতি, শিক্ষা ব্যবস্থা, রাষ্ট্রনীতি, দেশে সমস্ত জায়গায় বিশাল বড় প্রভাব ফেলছে। তো যে প্রভাব থেকে সবাই মুক্তির জন্য প্রার্থনা করতেছে, নিরন্তর চেষ্টা করে যাচ্ছে। তো সেই আলোকেই আমার একটা লেখা কবিতা আবার আসিবে ফিরে। তো জীবনানন্দ দাশ যে কবিতাটা লিখেছিলেন সেটা ছিল আবার আসিব ফিরে। তা আমার এই কবিতাটা হচ্ছে আবার আসিবে ফিরে। আমি এটা পাঠ করে শোনাচ্ছি। শোনান। আবার আসিবে ফিরে, আধার কেটে সোনালী প্রভাত সারা বিশ্বের নীড়ে। আবার আসিবে ফিরে, আবার আসিবে ফিরে, বিশ্ব শান্তির নির্মল আকাশ, বহিবে শান্তির সুশীতল বাতাস, সমগ্র বিশ্ব জুড়ে আবার আসিবে ফিরে। আবার আসিবে ফিরে, অর্থনীতির সুসমৃদ্ধি নিয়ে, ঘুরে আবার দাঁড়াবে বিশ্ব, ঘুচিবে ক্ষুধা দারিদ্র, হয়েছে যারা নিঃস্ব। দূর হবে বেকারত্ব, কাটিবে জীবন আনন্দ নিয়ে, আবার আসিবে ফিরে। আবার আসিবে ফিরে, কর্মচঞ্চল প্রফুল্ল চিত্ত, প্রাণের উল্লাসে করিবে নিত্য, রাজা প্রজা জমিদার ভিত্ত, জীবন নদীর তীরে আবার আসিবে ফিরে। ধন্যবাদ। এই কবিতাটা আমার, আমি একটু সংযোজন করছি। এই কবিতাটা রিসেন্টলি একটা অনলাইন ভিত্তিক পত্রিকায় এই কবিতাটা আমার প্রকাশিত হয়েছে। এটা হচ্ছে গ্রামনগর বার্তা। এই গ্রামনগর বার্তা আচ্ছা, এই কবিতাটা আমার সিলেক্ট হ্যাঁ করে অলরেডি দাদা, তারা অনেক প্রকাশিত করেছে। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ এই গ্রাম ধন্যবাদ। নদী বার্তাকে, অনেক ধন্যবাদ যে আপনাদের মতো তরুণ কবিদেরকে উৎসাহিত করছেন। আসলে কবিতা সবসময় প্যাসিমিস্টিক, মানে অপটিমিস্টিক না, আশার কথা শোনায় কবিতা, নিরাশার কথা সম্ভবত কবিতা শোনায় না। আর দুঃখের, সব থেকে দুঃখের কবিতাগুলোই সব থেকে সুখের, কিডসের কথায় আমার মনে হয় সেটি। তো অরুণদা, একেবারে শেষ অনুষ্ঠানের শেষের দিকে আমরা চলে এসেছি, কোন কবিতাটা শুনছি আপনার?
একেবারে কথা বলার সুযোগ নেই, আপনি শুধু একটি কবিতা শোনাবেন। একটা করে শুনবো একটু বড় তালে। কারো মনে পড়ে, আজ মনে পড়ে বাংলারে গড়ে পথে প্রান্তরে শত্রু সেনারা দিয়েছিল হানা একাত্তরে, কত বিন্দেশি কত যুগ ধরে বাংলার মাঠ শস্য শ্যামল, বাংলার নদীর সুমিষ্ট জল, আম জামে নিম কাঁঠাল হিজল, বটে পাকুড়ের ছায়া শীতল, লুটে পুটে নিতে কত কতবার দিয়েছিল ওরা হানা, নষ্ট করেছে তোমার আমার পৈতৃক ঠিকানা। কখনো বর্গী, কখনো বেনিয়া, কখনো বন্ধু বেশে তারা এসেছিল আমাদের এই সোনার বাংলাদেশে। তাদের রুখতে সাহসী জওয়ান হয় আগুয়ান, বীরিতি তুমির তেজি সাকান, ভাই ক্ষুদিরাম, সূর্য সেন ও বোন প্রীতিলতা, আরো কত শত নাম, জীবন মরণ লড়েছে রেখেছে বাংলার সম্মান। আছে মনে পড়ে বায়ান্নে ফাল্গুনে তাজা লাল খুনে কিনেছিল কারা দুকিনি বর্ণমালা, রক্ষা করেছে বাটিয়ালি গান, মনসার পুঁতি মহুয়ার পালা, সেই রক্তে অক্ষরে লেখা শহীদের নাম ভুলতে কি পারি আমার মায়ের অশ্রুতে ভেজা 21শে ফেব্রুয়ারি। আছে মনে পড়ে সে 71-এ মুক্তির ডাক দিয়েছিল কে প্রলয়ের স্বরে, শেখ মুজিবের সেই ডাক শুনে ঝাঁপ দিল কারা গুলি ও আগুনে, কাদের প্রাণের বিনিময়ে আছে পতাকা উড়ছে ওই, তাদের স্মরণে শ্রদ্ধায় এসো সবই অবনত হই। ক্ষুধা তৃষ্ণা ও যন্ত্রণা ভুলে বিজয়ী পতাকা ঊর্ধ্বে তুলে, যুদ্ধের শেষে আহত শরীরে ফিরেছিল কারা, বিজয়ী বীরেরা কে কোথায় আছে কেমন আছে কেউ চেয়েছে জানতে, যুদ্ধে যুদ্ধে রুখে শত্রুরে, ঝড়ে জলে ভিজে রোদে পুড়ে পুড়ে গিয়েছিল যারা স্বাধীন সূর্য আনতে। আছে মনে পড়ে আঘাতের পরে আঘাত সয়েছে যারা বুকে পিঠে, যাদের রক্তে ঘামে সংগ্রামে রক্ষা পেয়েছে তোমার আমার ঘরে বাড়ি বিটে। রামুরে পেকোটা, কান্তজিউর মন্দির, সোনা মসজিদ আর পাহাড়পুরের রৌদ্র বিহার, কোন প্রলোভনে কোন ভয়ে ডরে টলে নাই যারা জ্বরের সাগরে, দীপ্ত শপথে লড়েছে সমরে এনেছে বিজয় প্রিয় স্বাধীনতা। সেসব বীরের কথা, সেসব দিনের কথা কোন অবসরে কারো মনে পড়ে, কারো মনে পড়ে। ধন্যবাদ কিষান দা, ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ। আসলে একটা অসাম্প্রদায়িক চিন্তা চেতনার একটি কবিতা শোনালেন। আর কবিরা সব সারা বিশ্বের কবিরা একেবারে জন্মগতভাবেই তারা অসাম্প্রদায়িক, কোনো সাম্প্রদায়িকতা তাদেরকে ছুঁয়ে যায় না। যে কারো মানে তারা মানবপ্রেমিক, মানবতাবাদী হয়ে থাকে, যে কারো কষ্ট দেখলে কিন্তু তাদের কষ্ট লেগে যায় এবং তারা প্রতিবাদ করে। সে মুসলমান না হিন্দু না খ্রিস্টান বৌদ্ধ না কোন ধর্মের বা কোন জাতির, এটা কখনোই তারা বিচার করে না। এখানে হচ্ছে কবিতার সব থেকে উৎকর্ষের জায়গা। হ্যাঁ দাদা, চমৎকার একটি কবিতা শোনালেন। তো এখানে আমাদের সাথে এখন যুক্ত হয়েছেন সৌরভ হক, উনি তেজগাঁও মডেল হাই স্কুলের আইসিটি আইসিটি ঠিক না, উনি হচ্ছেন সায়েন্স বিভাগের শিক্ষক, আইসিটি শিক্ষকও বলি আমরা, আইসিটি শিক্ষক। তো উনি বলেছেন সুন্দর কবিতা। সৌরভ হককে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে আজকে অনুষ্ঠান দেখার জন্য। তো অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। একেবারে অনুষ্ঠানের শেষের দিকে তো নিতাই প্রথমে আজকে অনুষ্ঠান সম্পর্কে এবং দর্শকদের উদ্দেশ্যে একেবারে সংক্ষেপে বলবেন, 10 সেকেন্ড হলে ভালো হয়। হ্যাঁ, মানে সর্বশেষ আমি যারা দর্শক শ্রোতা আজকে অনুষ্ঠান দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, তাদের প্রতি অনেক অসীম কৃতজ্ঞতা। আর আপনি কিষান হালদার দা, আপনার সঞ্চালনা অসম্ভব আমাকে বিশেষ করে অনুপ্রাণিত করেছে। আর সর্বশেষ ধন্যবাদ জানাই গ্রিন বাংলা চ্যানেলকে, যে এই ধরনের একটা মহান আয়োজনের জন্য, যা দেশে আমাদের নেক্সট পরম্পরা, নেক্সট নতুন প্রজন্মকে আরও অনুপ্রাণিত অনেক উৎসাহিত করবে। এটা দেখা যাচ্ছে এই চ্যানেলগুলি এগিয়ে আসার ফলেই দেখা যাচ্ছে এই বাংলা আরও অনেক দূর এগিয়ে যাবে, এই বাংলা সমগ্র বিশ্বের কে উজ্জ্বল করবে, এই আশাবাদ ব্যক্ত রেখে গ্রিন বাংলা চ্যানেল এবং কিষানদা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে যারা দর্শক শ্রোতা রয়েছেন তাদেরকে অনেক প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতে বিদায় নিচ্ছি।
সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইল নিতাইদার প্রতি। এবার আমি চলে যাচ্ছি অরুণদার কাছে। অরুণদা, একেবারে সংক্ষেপে বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, কবিতা হবে জন্মজয়ের শুদ্ধতম হাতিয়ার, কবিতা হবে মানুষ মাটির সাথিয়ার, কবিতা হবে নদী ও নারীর প্রেমের গান, কবিতা হবে ল্যাংটা যিশুর কুশের দান। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ নিতাইদা এবং অরুণদাকে, শত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন, সুন্দর কবিতা পাঠ ধন্যবাদ। করেছেন। এজন্য গ্রিন বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের প্রতি রইল শুভকামনা, আগামী পথ চলা আরো সুন্দর হোক, আপনাদের লেখনী যেন বন্দনা, আমাদের নতুন প্রয়োজন নতুন নতুন কবিতা আপনাদের কাছ থেকে উপহার পাবে, এই প্রত্যাশা রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দর্শকদের উদ্দেশ্যে বলছি, আপনারা আজকে আমাদের এই অনুষ্ঠান দেখেছেন এবং শুনেছেন, আমাদের সাথে যুক্ত থেকে অনুষ্ঠান উপভোগ করার জন্য অনেক ধন্যবাদ। অনেক কমেন্টস করেছেন, আমি সব কমেন্টস গুলো আসলে সময়ের অভাবে পড়তে পারলাম না। তো যারা আমাদের সাথে ছিলেন এবং কমেন্টস করেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সুস্থতা কামনা করে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। শুভরাত্রি।